বিয়ের 4 বছরের সময় আমার স্বামীর মৃত্যুর পর সবাই ভেবেছে আমি বুঝি দুঃখী দুঃখী মুখ করে সারা জীবন কাটিয়ে দেব। সবার ভাবার অবশ্য কারণ ছিল, কারণ আমাদের 6 বছরের জানাশোনা ছিল। আমাদের সম্পর্কের কথা জানতো না এমন কেউ ছিল না। পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই জানতো। সবার কাছে আমাদের সম্পর্কটা সুন্দর ও স্বাভাবিক ছিল। আমরা দুজন মানিকজোড়ের মতো ঘুরে বেড়াতাম সিনেমা হল, শপিং মল, রেস্টুরেন্ট, ক্যাম্পাস, সব জায়গায়। কেউ কখনো আমাদেরকে দেখে নোংরা ইঙ্গিত করেনি, কেউ আমাদের সম্পর্কটা নিয়ে সন্দেহ করেনি। সজল সরকারি চাকরিতে ঢোকার পরের সপ্তাহেই আমরা বিয়ে করে ফেলেছি ধার দেনা করে। বেতনের জন্য অপেক্ষা করিনি। কী যে স্বপ্নের মতো ছিল জীবনের প্রতিটা মুহূর্ত। সারা সপ্তাহ আমরা অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। বলা হয়নি তখন আমিও একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতাম। ছুটির দিনে বেরিয়ে পড়তাম আমরা সজলের ছাত্র জীবনে কেনা একমাত্র মোটরসাইকেলটা নিয়ে। আমরা কোনো রেস্টুরেন্ট বা দর্শনীয় স্থানে যেতাম না। একদিন এক আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যেতাম। যেদিন সজল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে সেদিন আমিও সঙ্গে ছিলাম। গিয়েছিলাম এক বন্ধুর বাড়িতে। তার ছোট বোনের বিয়ের দাওয়াত ছিল। ভেবেছিলাম ঘোরাও হবে, সাথে বিয়েতে যাওয়া হবে। তাই দুজনে বেরিয়ে পড়লাম মোটরসাইকেল নিয়ে সকাল সকাল। লং ড্রাইভে হলে কখনো আমি ড্রাইভ করতাম, কখনো সজল। ওই দিন সজলই ড্রাইভ করছিল, কারণ বিয়েতে যাওয়ার কারণে আমার পরনে ছিল শাড়ি। শাড়ি পরে তো আর মোটরসাইকেল চালানো যায় না। সজল আমার সাথে গল্প করছিল আর আমি গান করছিলাম। পুরো রাস্তা ফাঁকা। হঠাৎ করে উল্টো দিক থেকে একটা বেপরোয়া ট্রাক ছুটে আসছিল আমাদের দিকে। আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের মোটরসাইকেলটা চাপা দিয়ে দ্রুত পালিয়ে গেল ট্রাকটা। আমি ছিটকে পড়ে গেলাম পাশের একটা নর্দমাতে। সজলকে পিষ্ট করে দিয়ে গেল রাস্তায়। আমি মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। 2 দিন পর নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বিছানায়। আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে আত্মীয় স্বজন সবাই। চোখ খুলে আমি প্রথম সজলের খোঁজ করছিলাম। কেউ কিছু না বলে সবাই সবার মুখ চাওয়াচাওয়ি করছিল। তখন আর আমার বুঝতে অসুবিধা হয়নি সজল আর নেই। সুস্থ হওয়ার জন্য আমি আরও 1 মাস হাসপাতালে ছিলাম। একটাবারের জন্য কাউকে সজলের ব্যাপারে কিছু জানতে চাইনি। আমি যখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলাম সবাই ভেবেছিল আমি সজলের স্মৃতি আঁকড়ে আজীবন বেঁচে থাকব, কারণ সজল চলে গিয়ে আমাকে একেবারে একা করে যায়নি। আমার কাছে রেখে গিয়েছিল তার শরীরের অংশ। আমি তখন 3 মাসের অন্তঃসত্ত্বা। গর্ভধারণের এই পুরো পথ একা একা পাড়ি দেয়া আমার কাছে অনেক বেশি কষ্টসাধ্য ছিল। প্রিয়জনকে হারিয়ে ফেলার যন্ত্রণা তো ছিলই। আমি রাতে ঘুমোতে পারতাম না। মা সাথে ছিলেন, বোন ছিল, তারপরও নিজেকে ভীষণ একা লাগতো। হঠাৎ একদিন সিদ্ধান্ত নিয়ে মাকে জানালাম, মা, আমি বিয়ে করতে চাই। মা যেন ভীষণ অবাক হলেন। তিনি বাবার সাথে আলোচনা করলেন। বাবারও কথাটা বিশ্বাস হয়নি। তিনি সাথে সাথে চলে এলেন আমার কাছে। কোনো ভনিতা না করিয়ে বললেন, তোমার মা যে কথাটা বলল, জি বাবা, ঠিকই শুনেছেন আপনি। এই কষ্টের সময় আমার একজন সঙ্গীর প্রয়োজন, যেটা জীবনসঙ্গী ছাড়া সম্ভব নয়। আপনি 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করেন। সজল মারা গেছে 3 মাস হয়ে গেছে। বাবা আমতা আমতা করতে করতে বললেন, না মা, ঠিক আছে, কিন্তু তোমার শ্বশুরবাড়ির লোকজন আবার কি মনে করেন? তুমি তাদের সন্তানের মা হতে চলেছ। আমিও চাই তোমারও একটা বিয়ে হোক, শুধু বাচ্চাটা হয়ে যাক। আমার ভীষণ রাগ হলো নিজের বাবার কথায়। আমি দৃঢ় কণ্ঠে বললাম, এটা কেমন কথা বাবা? স্ত্রী মারা যাওয়ার পর অনেক পুরুষ তো 45 দিনে অপেক্ষা করে না, বিয়ে করে ফেলে। আর ছোট বাচ্চা থাকলে তো কথাই নেই। একটা সন্তানের জীবনে যদি মায়ের প্রয়োজন হয়, তাহলে বাবার প্রয়োজন কেন নয়? বাবা আমার যুক্তির কাছে হার মেনে চুপ করে চলে গেলেন। এর পরের সপ্তাহে আমার বিয়ে হয়ে গেল আমার খালাতো বোনের দেবরের কাছে। তিনি বাবার কলেজ জীবন থেকে আমাকে পছন্দ করতেন। আমার একটা প্রেমিক ছিল, আবার তার সাথে বিয়ে হয়ে গিয়েছে, তাই কখনো সেটা প্রকাশ করতে পারেননি। সজলের মৃত্যুর পর আমি বিয়ে করার আগ্রহ প্রকাশ করায় মা তার বোনের সাথে পাত্রের সন্ধানে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন। সেদিন খালাতো বোন ও শ্বশুরবাড়ির লোকজন সেখানে উপস্থিত ছিল। শ্বশুরবাড়ির লোকজন বলতে তার দেবর আর বর ছাড়া কেউ নেই। শ্বশুর শাশুড়ি মারা গেছেন অনেক আগেই। মুহূর্তে তার দেবর রাজি হয়ে গেল। সে আর একদিনও অপেক্ষায় করতে চায়নি। পরের সপ্তাহে আমাদের বিয়েটা হয়ে গেল। যদিও আমি আরিফ ভাইয়াকে সোমা আপুর বিয়ের দিন থেকে চিনতাম। আরিফ হচ্ছে আমার দ্বিতীয় স্বামী। আমি তখন কলেজে পড়ি, ভাইয়া ইউনিভার্সিটিতে। একদিন সোমা আপু দুষ্টুমি করে বললেন, আমার দেবর আরিফ তো তোকে ভীষণ পছন্দ করে। আমি সেই দিন হেসে উড়িয়ে দিয়েছিলাম।
কে জানতো 17 বছর আগে পছন্দ করা লোকটাই আবার আমার স্বামী হবে। খুব সাদামাটা হয়েছিল আমাদের বিয়েটা। শুধু রেজিস্টার বইতে সিগনেচার করে বিয়ের কাজটা সেরে ফেলেছি। আমি শ্বশুরবাড়িতে যাইনি, কারণ সে বাড়িতে কেউ ছিল না। উল্টো আরিফ এসে আমার সাথে তার শ্বশুরবাড়িতে উঠেছে। আমাদের বিয়ের কথা শুনে সজলদের বাড়ির সবাই ছি ছি করেছে। আব্বা বিয়েতে ওদেরকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করেছিলেন। তারা আমাকে দুশ্চরিত্রা নষ্ট উপাধি দিয়ে আমার সন্তানকেও অস্বীকার করলো। বিয়ে কিন্তু আমি স্বামীর জন্য করিনি, একজন অভিভাবকের জন্য করেছি, সন্তানের বাবার জন্য করেছি। সেজন্য বিয়ের মতো ফুলসজ্জার রাতটাও আমার সাদামাটাই কেটেছে। উল্টো বিয়ে নিয়ে শারীরিক ও মানসিক ধকল সহ্য করতে না পেরে আমি সারা রাত বমি করে কাটিয়েছি। ফুলসজ্জার রাতে নতুন বউয়ের সাথে রোমান্স করার বদলে আরিফ নতুন বউয়ের বমি পরিষ্কার করে সেবা করে কাটিয়েছে। আমার কেমন যেন খারাপ লাগছিল আরিফের জন্য, অথচ মনে হচ্ছে সে হাসি মুখে উপভোগ করছিল সব কিছু। সবচেয়ে বড় কথা হলো, আরিফ কোনো দিন সজলকে হিংসা করেনি। সারাদিন আমাদের গল্পই হতো সজলকে নিয়ে। সে কি পছন্দ করত, কি অপছন্দ করত, কোথায় যেতে পছন্দ করত, কি খেতে পছন্দ করত। আমার ভীষণ ভালো লেগেছে আরিফ 1 সেকেন্ডের জন্য আমার মন থেকে সজলকে মুছে ফেলতে দেয়নি। বিয়ের 3 মাস পর আমি এক পুত্র সন্তানের মা হলাম। আমার বাচ্চা হওয়ার দিন আব্বা সজলদের বাড়িতে খবর পাঠিয়েছেন। ওনারা কেউ আসেননি। আমি অবাক হলাম। যে বাড়ির প্রত্যেকটা মানুষের চোখের মণি ছিলাম এক সময়, সে তারাই বিয়ে করার সাথে আমি সহ আমার সন্তানকে অস্বীকৃতি জানালো। আমার খুব জানতে ইচ্ছে করছিল, সেদিন সজল না মারা গিয়ে যদি আমি মারা যেতাম, তারা কি আজীবন তাদের ছেলেকে বউর স্মৃতি বুকে আঁকড়ে ধরে একা জীবন কাটাতে বলতেন? দাদাবাড়ির কারো উপস্থিতি ছাড়াই আমি সুস্থ সন্তানের মা হলাম। আমি অবাক হয়েছি, আরিফ হাসপাতালের খাতায় বাবার পরিচয় হিসেবে সজলের নামই লিখেছে। সে আসলে আমাদের মাঝ থেকে সজলকে হারিয়ে যেতে দেয়নি। আমি জানি পুরো পৃথিবীর সবাই আমাকে খারাপ মনে করছে। সবচেয়ে বড় কথা, প্রথম আবার বাবা মাও আমার বিয়েটাকে হজম করতে পারেনি। অথচ আমি এখনও মনে করছি, আমি কারো উপর অবিচার করিনি, আমি কোনো অন্যায় করিনি। আমি আমাকে ভীষণ ভালোবাসি। নিজেকে ভালোবাসি বলেই এই পৃথিবীতে আমার জন্য বরাদ্দকৃত সময়ের একটা সেকেন্ডও আমি বিষাদময় করে কাটাতে চাইনি। আমি সজলকে ভালোবেসেছি, তার সন্তানের মা হয়েছি, এখনও তাকে ভালোবাসি। একজন মানুষকে ভালোবাসি বলে কি আমার ভালো থাকার অধিকার থাকবে না? আমি তো কাউকে ছেড়ে যাইনি। সৃষ্টিকর্তার ইচ্ছেই আমি একা হয়েছি। সন্তানের মৃত্যু হলে বাবা মা, আবার বাবা মার মৃত্যু হলেও তো সন্তান একটা সময় স্বাভাবিক জীবনযাপন করে। রাতভর ভালোবাসার গল্প শোনানো স্বামীটা স্ত্রীর মৃত্যুর মাস না পেরোতেই যদি বিয়ে করে সমাজে মাথা উঁচু করে চলতে পারে, আমিও নিশ্চয়ই বিয়ে করে ভুল করিনি। আমি চেয়েছি এই কথাটা সবাইকে উপলব্ধি করাতে। আমার ছেলের জন্মের মাসখানেক পর হঠাৎ একদিন সজলের বাবা মা এসে উপস্থিত হয়েছে আমাদের বাসায়। সেদিন আরিফ বাসায় ছিল না। তারা ঘরে ঢুকে প্রথমেই ধাক্কার মতো খেলো, কারণ বসার রুমে আমার আর সজলের বিয়ের একটা ছবি বড় করে বাঁধাই করা আছে। তারা ভেবেছিল নতুন করে বিয়ে করে হয়তো আমি তাদের ছেলেকেই ভুলে গেছি। অথচ বাসায় আসার পর তাদের চিন্তাভাবনা পাল্টে গেল, কারণ আমি ছেলের নামও সজলের নামের সাথে মিলিয়ে সাইমন রেখেছি। তারা থাকার কিছুক্ষণের মধ্যে আরিফ এসে উপস্থিত হয়েছে। ওনারা সজলের বাবা মা শুনে আরিফ ভীষণ খুশি হয়েছে এবং তাদেরকে বাবা মা বলে সম্বোধন করেছে। একমাত্র ছেলেকে হারিয়ে তারা যতটা কঠোর হয়েছেন, ঠিক ততটাই কোমল হয়েছেন। হঠাৎ করে আরিফ আর সাইমনকে পেয়ে ওনারা যেন নিজের সন্তান আর নাতিকে ফিরে পেয়েছেন। বাবা মা হারা আরিফও ভীষণ খুশি হয়েছে নতুন বাবা মা পাওয়ার আনন্দে।